গুড মর্নিং ফ্রম ইন্দোর। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। 10টা 5 হয়েছে। আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো। ব্রেকফাস্টে কী কী আছে একটু দেখি। এখানে আছে চানা ড্রাই, আগে দেখে নিই কী কী আছে। এই চানা ড্রাই, তারপর নিচ্ছি। এখানে আছে পরোটা, কী পরোটা জানি না, আলুর পরোটা কি কী পরোটা। এখানে ভেজ রায়তা আছে, এখানে আছে ভেজ পোলাও। বাহ, এটা বেশ সুন্দর। এটা হচ্ছে সুইট ক্ষীর, এটাও খুব সুন্দর দেখে মনে হচ্ছে। আর এটা হচ্ছে ইন্দোরের স্পেশাল পোহা। আর এইদিকে স্যালাড ফ্যালাড রয়েছে, আর এখানে চা রয়েছে। এবার নিয়ে নিই ছোট্ট করে। এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে এখান থেকে চলে যাব আমরা উজ্জয়ন। ইন্দোর থেকে আমরা চেক আউট করে গেলাম। এখন আমরা ইন্দোর থেকে চলে যাব উজ্জয়নে। বাসে করে যাব। চাইলে ইন্দোর থেকে উজ্জয়ন আপনারা ট্রেনে করেও যেতে পারেন, কারণ ইন্দোর থেকে উজ্জয়নের বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেন আছে। তবে আমরা এক্ষেত্রে বাসের অপশানটাকেই বেছে নিয়েছি। কাছেই রয়েছে বিজয়নগর বাস স্টেশন, সেখান পর্যন্ত আমরা এখানে একটা ওলা অটো করে নিয়েছি, যার ভাড়া আমাদের পড়ছে মাত্র 54 টাকা। সেইটাতে করে বিজয়নগর বাস স্টপেজ অবধি চলে যাব। ওখান থেকে আমরা উজ্জয়নের বাস পেয়ে যাব। ওখান থেকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর উজ্জয়নের বাস ছাড়ে। এখান থেকে উজ্জয়নের দূরত্ব পড়বে 67 কিলোমিটার মতন। ভাড়া পড়বে মোটামুটি 80 টাকা, সেটা তো ওখানে গেলেই দেখতে পারবো। আমাদের হোটেল কিংস ইন থেকে চেক আউট করে একটি ওলা অটো ধরে ইন্দোর শহরের মধ্যে দিয়ে খুব সহজেই আমরা পৌঁছে গেলাম বিজয়নগর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম এখানে ভীষণ সুন্দর শেড করে দেওয়া রয়েছে, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকেই আমরা আমাদের বাসের জন্য ওয়েট করতে করতে বাস এসেও গেল, আর আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট বাসে। টিকিট কাউন্টার থেকেও আমরা টিকিট কাটতে পারতাম, তবে ওখান থেকেই বলে দিলেন যে আমরা বাসে উঠেও টিকিট কাটতে পারবো, তবে সেটা তখনই সম্ভব যদি বাসে সিট অ্যাভেলেবেল থাকে। আর বাসে ওঠার পরে দেখলাম ভেতরটা এই রকম। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো ছিল, কমফোর্টেবল ছিল, লাগেজ রাখার জায়গা ছিল, ব্যাগ রাখারও জায়গা ছিল। তবে যেটা ছিল না সেটা হলো সাফিসিয়েন্ট টিকিট। আমরা একেবারে লাস্ট রোতে টিকিট পেলাম, আর অনেক যাত্রীকে দেখলাম তারা কিন্তু টিকিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলেন। ঘড়িতে সময় হয়েছে 2:15। আমরা নেমে গেলাম উজ্জয়নে। উজ্জয়নের শান্তিনগর বাস স্ট্যান্ড, এইরকম একটা বাস স্ট্যান্ড রয়েছে। এইখানে আমরা বাসটা আমাদেরকে নামালো, এই আমাদের বাস। এইখান থেকে আমাদেরকে এখন যেতে হবে মহাকালেশ্বর মন্দিরের কাছে। এখান থেকে মহাকালেশ্বর মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। আমি ওলাতে অটো দেখছি, এখন কোনো ড্রাইভার পাচ্ছি না। চেষ্টা করছি, এখান থেকে ওলায় অটো ভাড়া দেখাচ্ছে মাত্র 54 টাকা। দেখি যত তাড়াতাড়ি পেয়ে যাবো ততই ভালো। উজ্জয়নের নেমেই আমরা এখান থেকে পেয়ে গেলাম একটি অটো। এই অটোতে প্রায় 150 টাকা ভাড়া দিয়ে আমরা চললাম মহাকাল মন্দিরের কাছাকাছি একটি হোটেলে, যাদের সাথে প্রাইমারিলি আমাদের কথা হয়েছিল। আর সব জায়গার মতো এখানেও আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি। মহাকাল মন্দিরের কাছাকাছি দেখে শুনে একটা ভালো হোটেল নেব, এটাই পরিকল্পনা ছিল। ঘড়িতে বাজে 2:50। আমরা চেক ইন করলাম আমাদের উজ্জয়নের হোটেলে, হোটেল ভোলেনাথ, যেটা মন্দির থেকে একদম 50 থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে। এটা হচ্ছে একদম এর সামনেটা, হোটেলের সামনেটা। হোটেলের ভিতরটা আমি বলবো না খুব ভালো, তবে যে রুমটা আমি পেয়েছি রুমটা বেশ ভালো লেগেছে, মোটামুটি বাজেটের মধ্যে আছে। তো সেই কারণে আমরা এই হোটেলে চেক ইন করলাম। তবে এখানে অজস্র হোটেল রয়েছে, আপনারা যদি পিক সিজনে আসেন সেক্ষেত্রে আপনারা নিজেদের মতো দেখে শুনে পছন্দ করে হোটেল নিতেই পারেন।
চলুন গিয়ে আমাদের রুমটা দেখাই। এই হলো মহাকালেশ্বরে হোটেল ভোলানাথে আমাদের রুম, একদম মহাকালেশ্বর মন্দিরের পাশে। 3 বেডেড রুম এটা। রুমে মোটামুটি ওয়াইফাই সহ সমস্ত সুযোগ সুবিধা আছে। আর এই হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম, যেটা আমাদের পড়ছে 1400 টাকা অনলি লজিং। উজ্জয়নে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে উজ্জয়নের প্রথম দিনটা কিভাবে কাটাই দেখি। এখন বিকেল 4:45 বাজে। আমাদের হোটেল থেকে কয়েক পা এগিয়ে মেন রোডে এলাম। মেন রোডের একেবারে পাশেই রয়েছে 24 খাম্বা মাতা মন্দির। এর ভেতরে মানে এই মন্দিরটি অনেক পুরাতন এবং এর ভিতরে 24টি স্তম্ভ রয়েছে, সেই জন্য এটির এরকম নাম হয়েছে। আর মন্দিরে প্রবেশদ্বারের দুদিকেই দুটো ছোট ছোট টোম্ব রয়েছে, তার মধ্যেই 2টি মায়ের মূর্তি রয়েছে। ভীষণ সুন্দর এই মন্দির দর্শন দিয়ে আমাদের উজ্জয়ন ভ্রমণ শুরু হলো। একদিকে রয়েছেন মা মহামায়া, অন্যদিকে রয়েছেন মা মহালয়া। এই দুই দেবী দর্শন দিয়েই মহাকাল দর্শন শুরু করতে হয়। সারাদিন যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, ইন্দোরে সেই ব্রেকফাস্ট করেছিলাম। এখানে রাস্তার পাশ থেকে এখন একটু খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়েছে। তেমন কিছু আহামরি নয়, একটা ডিলাক্স থালি নিয়েছি 130 টাকায়, খুবই সিম্পল খাবার। এটা খেয়ে তারপরে ঘুরবো আবার। এখানে বিভিন্ন স্ট্রিট ফুডের মধ্যে পানিপুরি, বড়া এগুলো খুব বিখ্যাত। আমার খুব ইচ্ছা করছিল একটু এখানকার ফুচকা টেস্ট করে দেখার। এইখানে দেখছেন কত রকমের ফুচকা পাওয়া যায়। রেগুলার ফুচকার সাথে সাথে জিরে, রসুন, হজমা হজম, পুদিনা, এত রকমের ফ্লেভারের ফুচকা একটা একটা করে ট্রাই করা যায়। ফুচকা খাবার পর হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম ত্রিভুবন বন্দিতা শিপ্রা নদীর ধারে রামঘাটে। দাঁড়িয়ে আছি ত্রিভুবন বন্দিতা শিপ্রা নদীর তীরে। এই জায়গায় আসলে আপনি একটা আধ্যাত্মিকতার স্পর্শ পাবেনই। এটি হলো রামঘাট। এখানে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 থেকে শিপ্রা নদীর বন্দনায় শিপ্রা আরতি হয়। এর আগে আমরা জব্বলপুরে নর্মদা আরতি দেখেছি, বেনারসে গিয়ে আমরা গঙ্গা আরতি দেখেছি। তো এই আরতিগুলো দেখতে একটা অনবদ্য অভিজ্ঞতা সবসময়ই হয়। আর এই রামঘাট উজ্জয়নের বিশেষভাবে প্রসিদ্ধ, তার কারণ ভারতবর্ষের যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে কিন্তু এই উজ্জয়ন রয়েছে, এবং উজ্জয়নের এই রামঘাটেই কুম্ভ মেলা বসে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে সেই অমৃত কে নেবে সেই নিয়ে বিরাট দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময় ভগবান গরুর অমৃত নিয়ে যাচ্ছিলেন স্বর্গের পথে, আর যাবার পথে তিনি 4টি জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। সেই 4টি জায়গায় অমৃতের ছিটে পড়ায় সেখানেই হয় প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা। এবং তার মধ্যে রয়েছে উজ্জয়ন, তার মধ্যে রয়েছে প্রয়াগরাজ, হরিদ্বার এবং নাসিক। আর আমি এখন দাঁড়িয়েছি উজ্জয়নের সেই রামঘাটে যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।
नदी में तैरना सख्त मना है। अपने बच्चों और এই শিপ্রা আরতি কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় হয় না। এই রামঘাটের 12টি ঘাট ছোট ছোট রয়েছে, সেই 12টি ঘাটে পরপর আরতিটি হবে। মানে একটি ঘাটে শুরু হওয়ার 3-4 মিনিট বাদে আরেকটি, তার কিছুক্ষণ বাদে আরেকটি, এইভাবে পরপর পরপর ঘাটগুলিতে আরতি হতে থাকবে। তো সেটা আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা করব, কিন্তু জানার আগে মনে হলো যে এটা জানিয়ে দেওয়া দরকার। পিছনে এই যে পরপর ঘাটগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটি ঘাটে একটার পর একটা আরতি শুরু হবে। প্রথম শুরু হবে এই সামনের যে ঘাটটি দেখা যাচ্ছে এই ঘাটে। শিপ্রা আরতি দর্শনের পরে এখন আমরা এসেছি হরসিদ্ধি মাতা মন্দিরে। এটি আসলে একটি শক্তিপীঠ, একেবারেই শিপ্রা নদীর গায়ে অবস্থিত। এই শক্তিপীঠটি খোলা থাকে প্রত্যেক দিন ভোর 5:30 থেকে রাত 11টা পর্যন্ত। এই মন্দির দর্শন করব এখানে আমরা, তারপর আমরা মহাকাল করিডোরের দিকে যাব। এই মন্দিরে প্রবেশ করবার পর যে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার পেয়েছিলাম তা এক কথায় মনোমুগ্ধকর। আর তারপরেই একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম আমরা, তা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সকলের সাথে আমরা ভাগ করে নিচ্ছি। সামনে এই যে দুটি দীপ স্তম্ভ দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন ঠিক সন্ধে 6:30 থেকে এই দীপ স্তম্ভ দুটিতে দীপ জ্বালানো হয়। এই দুটি দীপ স্তম্ভতে মোট 1101টি দ্বীপ রয়েছে এবং এই প্রত্যেকটি দ্বীপ একজন করে মানুষ এই দীপস্তম্ভ বেয়ে উঠে জ্বালাতে থাকেন এবং এই দৃশ্য দেখবার জন্য প্রচুর দর্শনার্থী এই সময় মন্দিরে ভিড় জমান। তাই আপনারা যদি উজ্জয়নে আসেন, এই মন্দিরের সন্ধ্যের সন্ধ্যা আরতিটা আর দীপ প্রজ্বলনটা দেখতে একেবারেই ভুলবেন না।
আমরা করিডোরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুতো স্ট্যান্ড আছে, যেখানে বিনা পয়সায় জুতো রাখা যাবে। পাশে লেডিস টয়লেট আছে, খাবার জল রয়েছে, কোনো অসুবিধা নেই। এখন এই রাস্তা দিয়ে আমরা করিডোরটাকে এক্সপ্লোর করব। এই উজ্জয়নের করিডোর কিন্তু ভীষণ বিখ্যাত, নবনির্মিত এই করিডোরটা সন্ধেবেলায় আসতে অপূর্ব লাগবে, এটা বহুজনের মুখে শুনেছি। এবার নিজে প্রত্যক্ষ করব আর আপনাদেরকে সেইটা দর্শন করাবো। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি, আর এই ঐতিহ্যকে আরও মহিমান্বিত করে তুলতেই গড়ে তোলা হয়েছে মহাকাল লোক করিডোর। প্রায় 23 একর এলাকা জুড়ে 900 মিটার দীর্ঘ এই করিডোর ভক্তদের জন্য এক আধ্যাত্মিক ও ঐতিহাসিক অভিজ্ঞতা তৈরি করে। করিডোর জুড়ে রয়েছে শিব পুরাণ অবলম্বনে তৈরি অসাধারণ ভাস্কর্য ও মূর্তি। এগুলির মাধ্যমে শিবের নানান লীলা, তাণ্ডব ও সৃষ্টির গল্প ফুটে উঠেছে। এছাড়াও রাতের বেলায় করিডোরটি আলোয় ঝলমল করে ওঠে। আধুনিক লাইটিং ও ঐতিহ্যবাহী স্থাপত্যের মেলবন্ধন এখানে চোখে পড়ার মতো। এই করিডোরে প্রবেশ করবার পরে মনে হবে যেন আপনি স্বর্গলোকে পৌঁছে গেছেন। একটা আলাদাই জগৎ তৈরি করেছেন এখানে, এত অপূর্ব সুন্দর ভিতরটা। একের পর এক এইরকম বড় বড় দেবদেবীর মূর্তি, এখানে সামনে যেমন হনুমানজির মূর্তি রয়েছে, এতগুলো মূর্তি এখানে। আর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গাটা, প্রপার লাইট রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ঠিক পাশেই কিন্তু মহাকাল মন্দির। এই মন্দিরের মধ্যে প্রবেশ করলে আর ক্যামেরা, মোবাইল কিছু নিয়ে যাওয়া যাবে না, কিন্তু করিডোর থেকে পাশের এই মন্দিরটা দেখা যাবে। এই করিডোরটি উজ্জয়নের পবিত্র শিপ্রা নদী পর্যন্ত বিস্তৃত। ভক্তদের জন্য সব রকম সুযোগ সুবিধা রয়েছে এই করিডোরের মধ্যে, যেমন বিশাল হাঁটার পথ, বিশ্রামস্থল, পানীয় জল, হেল্প ডেস্ক, সব কিছুই পরিকল্পিতভাবে সাজানো। মহাকালেশ্বর হলো একমাত্র জ্যোতির্লিঙ্গ মন্দির যেখানে ভগবান শিব দক্ষিণমুখী। এখানে অনুষ্ঠিত ভস্য আরতি সারা বিশ্বে অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রত্যেক দিন ভোরে এই ভস্য আরতি এখানে অনুষ্ঠিত হয়। মহাকাল্লোক করিডোর শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী। যারা আধ্যাত্মিক শান্তি, ইতিহাস ও সৌন্দর্যকে একসঙ্গে অনুভব করতে চান, উজ্জয়ন মহাকাল করিডোর তাদের জন্য একবার হলেও দেখা উচিত। नमस्ते। ऐसा उज्जैन शेखर महादेव। आंख से ओझल न हो जाए। शिव की संध्याकालीन आरती के समय नगाड़े जैसी मधुर ध्वनि करते हुए तुम्हें अपने धीर गंभीर गर्जनों का पूरा फल प्राप्त, इसका अप्रतिम महत्व रहा है। इस काल यात्रा में सबसे पहले आपको सतयुग के उस कालखंड में ले चलता हूँ जहाँ देव और दानव वासुकी सर्प को नेति बना और मंदार पर्वत को मथनी बना सागर को मथ रहे हैं कि तभी जल का पाप कालकूट विष निकलता है और पूरी सृष्टि को अपने ताप से झुलसाने लगता है। ऐसा मंत्र मुग्ध कर दिया कि यहाँ 64 दिनों तक रुककर उन्होंने 64 विद्याएं और 14 कलाओं का ज्ञान लिया। उज्जैन का संबंध महाभारत से भी जुड़ा हुआ है। इस
महान महाकाव्य के वन पर्व में उल्लेख किया गया है कि महाकालेश्वर मंदिर में स्थित कोटि तीर्थ जल का स्पर्श मात्र करने से अश्वमेध यज्ञ के समान फल प्राप्त होता था। और फिर परिवर्तन की इस अनवरत धारा ने एक नई कहानी लिखी। उज्जैन में उदय हुआ मौर्य वंश का। सम्राट बिंदुसार ने अपने पुत्र अशोक को उज्जैन का राज्यपाल बनाया और समय के साथ अशोक के शासनकाल में धर्म का विस्तार हुआ। मौर्य वंश के पश्चात विभिन्न राजवंशों, सम्राटों और नरेशों ने उज्जैन की सेवा की। उनमें से प्रमुख मालवागण और फिर गुप्त वंश ने यहाँ राज कर इसके वैभव में वृद्धि की। उज्जैन ने अपने भव्य तेज से जहां महात्माओं और शासकों को आकर्षित किया, वहीं इस नगर पर आतताइयों की दृष्टि भी पड़ी। शक मध्य एशिया की खानाबदोश जनजाति थी, जिन्होंने उत्तर पश्चिमी और मध्य भारत के कुछ हिस्सों पर आक्रमण कर अपना शासन स्थापित किया। ईसा पूर्व प्रथम शताब्दी में जब भारत शकों के अत्याचार से त्रस्त था, तब उन शकों ने उज्जैन पर भी कब्जा कर लिया। और फिर उज्जैन में उदय हुआ एक तेजस्वी योद्धा, महाराज विक्रमादित्य का। एक तरफ शकों का बल तो दूसरी तरफ विक्रमादित्य का अद्वितीय पराक्रम। विक्रमादित्य की तलवार महादेव के तीसरे नेत्र सी चमकी। प्रचंड युद्ध हुआ। महाकाल की कृपा से शूरवीरों ने शकों को परास्त किया और उज्जैन में गणतांत्रिक शासन स्थापित किया। लगता है इस भयावह स्थिति ने देवताओं और असुरों के बीच हाहाकार मचा दिया। यह कैसा अनर्थ है? लक्ष्य था अमृतत्व का, पर अब मृत्यु की विकराल छवि हमारी आंखों के समक्ष मंडरा रही है। इस भयंकर संकट से केवल वही उद्धारकर्ता मुक्ति दिला सकते हैं, जो समस्त विश्व के परम संरक्षक हैं। तभी सब महादेव की शरण में जाते हैं और पुकार लगाते हैं, ओम नमो भगवते रुद्राय। और फिर तुष्टा महादेव भक्तों की गुहार सुनते हैं, कैलाश से उतरते हैं, विष को अपनी अंजुलि में भर अपने कंठ में धारण करते हैं। सागर मंथन से अमृत कलश प्रकट होता है। जैसे ही अमृत प्रकट हुआ, दानवों ने इसे केवल अपने आधिपत्य में लेने की आकांक्षा प्रकट की और संघर्ष छिड़ गया। आज यदि हम इस अमृत को प्राप्त कर सकें, तो हम देवताओं पर हमेशा के लिए प्रभुत्व स्थापित कर पाएंगे। अमृत अपात्र हाथों में ना जा पाए, क्योंकि ये अपनी शक्ति का असीम दुरुपयोग करेंगे। इस अराजकता के परिणाम स्वरूप अमृत की कुछ बूंदें छलकी और पृथ्वी तक पहुंच गई। 4 स्थलों पर स्पर्श हुआ इन बूंदों का। हरिद्वार, प्रयागराज, नासिक और
उज्जैन। अमृत की इन्हीं बूंदों के कारण उज्जैन में हर 12 वर्ष पर कुंभ सिंहस्थ मेले का आयोजन होता है। भगवान शिव की लीला देखिए, लोक कल्याण के लिए स्वयं विषपान किया और अपनी नगरी पर अमृत वर्षा करवाई। अमृत की पावन बूंदों से अभिसिंचित ये दिव्य उज्जैन भूमि रामायण के पृष्ठों में भी सम्मिलित हुई। सतयुग के बाद त्रेता युग में माता सीता की खोज में वानर सेना का यहाँ आगमन हुआ। समय की इस यात्रा के माध्यम से अब प्रवेश करते हैं वाल्मीकि रामायण के किष्किंधा कांड में। বেশ খানিকক্ষণ সময় ধরে দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এখানেই আরও একটি অসম্ভব সুন্দর মন্দির, ভারত মাতা মন্দির দর্শন করতে। উজ্জয়িনের এই ভারত মাতা মন্দিরে ভক্তি ও দেশপ্রেম এক হয়ে যায়। এই মন্দিরের দেবী কোনো নির্দিষ্ট ধর্মীয় রূপে নয়, বরং ভারত মাতা হিসাবেই পূজিত হন, যা ভারতবর্ষের ঐক্য, সংস্কৃতি ও দেশপ্রেমের প্রতীক। মন্দিরে রয়েছে এক অপূর্ব সুন্দর ভারত মাতার মূর্তি। দিনের শেষে ডিনার সারতে আমরা চলে এলাম এখানকারই বিখ্যাত একটি ভেজ রেস্টুরেন্ট সতগুরু রেস্টুরেন্টে। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটি কিন্তু উজ্জয়িনের উল্লেখযোগ্য একটি ভেজ রেস্টুরেন্ট। এখন ঘড়িতে সময় হয়েছে 10:35। আমরা চলে এসেছি এখানকার খুব বিখ্যাত একটা ভেজ রেস্টুরেন্ট সতগুরুতে আজকে ডিনার করবার জন্য। ডিনারে আমি নিয়েছি একটা ভেজ ফ্রাইড রাইস যেটার দাম 200 টাকা, আর একটা চিলি মাশরুম যেটার দাম 240 টাকা। এক প্লেট করে নিয়েছি, অনেকটা দিয়েছে। চিলি মাশরুম তো বেশ অনেকটা, মানে 2-3 জন শেয়ার করতে পারবে। আর ভেজ ফ্রাইড রাইস যেটা দিয়েছে এটা অনায়াসে 2 জন শেয়ার করতে পারবে। এই এতটা কোয়ান্টিটি দিয়েছে, তার সাথে এই লেবু, লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। একটুখানি টেস্ট করে বলে দিই, দেখে কিন্তু একবারও মানে বোঝার উপায় নেই যে এটা ভেজ বা এটা মাশরুম, চিলি চিকেনের মতোই লাগছে। আর এনাদের মানে ভেজ খাবারগুলো টেস্ট হয় কারণ পেঁয়াজটা এনারা ব্যবহার করেন ভেজে, পেঁয়াজ বা রসুন এই জিনিসের ব্যবহারটা আছে, যার জন্য আমাদের যে ভেজের টেস্ট তার সাথে এনাদের ভেজের টেস্ট কিন্তু একেবারেই আলাদা। খুবই ভালো টেস্ট, অ্যাজ এক্সপেক্টেড, দারুণ লাগছে। হালকা একটু গোলমরিচের ঝাল মুখে পড়ছে, ভীষণ সুন্দর টেস্ট করেছে। এই দিয়ে আজকে ডিনার সেরে নিই, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি। খাবার শেষে আমরা ট্রাই করেছিলাম এখানকার বিখ্যাত একটি মিষ্টি কেশর রাজ রসমালাই। এটির টেস্টও দারুণ ছিল। আর ঠিক এরপরেই আমরা চলে এসেছিলাম মহাকাল মন্দিরে শয়ন আরতি দর্শন করতে। সে যে কি অপূর্ব স্বর্গীয় এক অনুভূতি, তা নিজে অভিজ্ঞতা লাভ না করলে বলে বোঝানো কখনোই সম্ভব নয়। যদি আপনাদের ভস্য আরতি দর্শন সম্ভব নাও হয়ে থাকে, আমি আপনাদেরকে পরামর্শ দেব উজ্জয়িনে আসলে এই শয়ন আরতি অবশ্যই দর্শন করবেন। প্রত্যেক দিন রাত 9টার সময় এই আরতি শুরু হয়। আপনারা ওই 8:30 থেকে 9:45 মধ্যে মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই একেবারে গর্ভগৃহের সামনে বসে অনবদ্য সুন্দর এই অভিজ্ঞতা লাভ করতে পারবেন, যা সারা জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে।
আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশ সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।